প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়, একাদশ অধ্যায়ের জ্যোতির্বিজ্ঞানের আলোচনায়, লেকচার 1-এর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সত্যজিৎ সিং, প্রভাষক পদার্থবিদ্যা, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। আজকের পাঠের শিক্ষণফল, মহাবিশ্ব সৃষ্টির রহস্য ব্যাখ্যা করতে পারব। আমাদের প্রথম শিক্ষণফল এটাই যে মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করব। মহাবিশ্বের সৃষ্টি, মহাবিশ্বের বিভিন্ন বস্তু যেমন গ্রহ, উপগ্রহ, নীহারিকা, গ্যালাক্সি ইত্যাদি এবং বিভিন্ন ঘটনা মানুষের মনে এখনো বিস্ময় সৃষ্টি করে। যে শাস্ত্র আকাশ ও মহাকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র ইত্যাদি বিষয়ে তথ্যাদির বিবরণ সহ আলোচনা অনুসন্ধান করে তাকে জ্যোতির্বিজ্ঞান বলে। আমাদের টপিকস নিয়ে আলোচনা করব মহাবিশ্বের সৃষ্টি রহস্য। ষোড়শ শতাব্দীর পূর্বে বিশ্বাস করা হতো যে মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে আমাদের পৃথিবী এবং তাকে কেন্দ্র করে ঘুরে চলেছে চাঁদ, সূর্য এবং সকল গ্রহ সহ অন্য সব কিছু। ষোড়শ শতাব্দীর পূর্বে বিশ্বাস করা হতো পৃথিবী কেন্দ্রে আছে আর সব কিছু ঘুরে চলেছে পৃথিবীকে কেন্দ্র করেই। এই ধারণা পোষণ করতেন প্লেটো, এরিস্টটল সহ অনেক বিজ্ঞানীরা। এর পরবর্তীতে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও প্রমুখ বিজ্ঞানীর আবিষ্কার মহাবিশ্বের কেন্দ্র পৃথিবী থেকে সূর্যে স্থানান্তরিত হয়। পরবর্তীতে এসব বিজ্ঞানীরা, কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও প্রমুখ বিজ্ঞানীরা এই ধারণা চেঞ্জ করে পৃথিবী থেকে সূর্যে স্থানান্তরিত হয়, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করেই আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহ, উপগ্রহ সবকিছু ঘুরছে। সপ্তদশ শতাব্দীতে টেলিস্কোপের ব্যবহার থেকে জানা যায় যে সূর্য আমাদের ছায়াপথ, গ্যালাক্সির অন্যান্য নক্ষত্রের মতোই একটি সাধারণ নক্ষত্র। এবার সপ্তদশ শতাব্দী শেষে আমরা জানতে পারলাম যে সূর্য একটি সাধারণ নক্ষত্র। বিংশ শতাব্দীর প্রথমে জ্যোতির্বিজ্ঞানীরা জেনে যান যে সূর্যের অবস্থান আমাদের গ্যালাক্সির কেন্দ্র থেকে বহু বহু দূরে, আর আমাদের এই মহাবিশ্ব অসংখ্য গ্যালাক্সি ও গ্যালাক্সি গুচ্ছ নিয়ে গঠিত। তাহলে আমাদের এই মহাবিশ্ব অসংখ্য গ্যালাক্সি গুচ্ছ নিয়ে গঠিত, আর সূর্যের অবস্থান আমাদের গ্যালাক্সির কেন্দ্র থেকে বহু বহু দূরে। আমাদের ছায়াপথ, যেটাকে আমরা বলি মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা, আমাদের ছায়াপথ গ্যালাক্সিতে নক্ষত্রের সংখ্যা প্রায় 10^11 এবং মহাবিশ্বে এরকম প্রায় 10^11 সংখ্যক গ্যালাক্সি রয়েছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই গ্যালাক্সিতেই নক্ষত্র 10^11 সংখ্যক এবং মহাবিশ্বেও এরকম 10^11 সংখ্যক গ্যালাক্সি রয়েছে, আর প্রত্যেক গ্যালাক্সিতেই রয়েছে প্রায় সমসংখ্যক নক্ষত্র। মহাবিশ্বের মৌলিক ধারণার জন্য 3টি গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথা আলোচনা করতে হবে। এগুলো হচ্ছে মহাবিশ্ব প্রসারণশীল, মহাবিশ্ব তাড়িৎচুম্বক বিকিরণ দ্বারা পূর্ণ এবং মহাবিশ্বের অধিকাংশ ভরই আমাদের দৃষ্টির আড়ালে রয়ে গেছে।
প্রথম আবিষ্কারটি করেন জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল 1920 সালে তার 2.5 মিটার টেলিস্কোপের সাহায্যে। 1929 সালে দীর্ঘ 9 বছরের পর্যবেক্ষণ, অর্থাৎ 1920 সাল থেকে তিনি দেখা শুরু করেন, সেটা 9 বছর দীর্ঘ 1929 সালে দীর্ঘ 9 বছরের পর্যবেক্ষণের ফলাফল একটি সূত্রাকারে প্রকাশ করেন, যা হাবলের সূত্র নামে পরিচিত। এই সূত্রানুসারে গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত প্রচণ্ড বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে হাবলের সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত প্রচণ্ড বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সি সমূহের দূরগমনের বেগ আমাদের থেকে দূরত্বের সমানুপাতিক। পৃথিবী থেকে কোনো গ্যালাক্সির দূরত্ব d এবং দূরগমনের বেগ v হলে হাবলের সূত্রানুসারে v equal to ahd। তাহলে আমরা যে সমীকরণ পাচ্ছি যে দূরগমনের বেগ v equal to বড় হাতের h ছোট হাতের d, এখানে d হচ্ছে গ্যালাক্সির দূরত্ব আর h হচ্ছে হাবল ধ্রুবক। হাবল ধ্রুবকের একক হচ্ছে পার সেকেন্ড, তো প্রচলিত একক হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। এই ধ্রুবকের মান 50 থেকে 100 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। বর্তমানে হাবল ধ্রুবকের গ্রহণযোগ্য মান হচ্ছে 71 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। হিসাব করে দেখা গেছে 3000 থেকে 6000 মেগা পার সেক দূরত্বে মহাবিশ্বের প্রসারণের হার শূন্য আলোক বেগের সমান। তাই ওই দূরত্বকে মহাবিশ্বের আলোক দিগন্ত বলা হয়। এই সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা। একটি গ্যালাক্সি এক্স, ধরলাম এক্স, আমাদের গ্যালাক্সি থেকে 10⁹ আলোকবর্ষ দূরে অবস্থিত। হাবল ধ্রুবক 67 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক হলে গ্যালাক্সি এক্স আমাদের থেকে কত দূরে সরে যাচ্ছে? এখানে দূরত্ব দেওয়া আছে d 10⁹ আলোকবর্ষ, লাইট ইয়ার, এবং এইচ ধ্রুবকের মান দেওয়া আছে h equal to 67 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। মেগা পার সেকেন্ড মান আমরা লাইট ইয়ারে নিয়ে গেলাম 3.26 × 10⁶ লাইট ইয়ার। আর আমরা যেহেতু সূত্র জানি v equal to ahd, তাহলে সমীকরণের মান বসিয়ে দিলেই আমরা h এবং d এর মান যদি বসিয়ে দিই তাহলে আমরা সমীকরণ থেকে পাচ্ছি 20.94 × 10⁻30 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে গ্যালাক্সিটি আমাদের থেকে 20.94 × 10⁻3 কিলোমিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে। আমরা একটি ভিডিও দেখব। এই রহস্য এখনো রহস্যই আছে, এর কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়নি। তবে বিজ্ঞান এখনো পর্যন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টির সর্বশ্রেষ্ঠ যে ব্যাখ্যাটি দিয়েছে তা হলো বিগ ব্যাং থিওরি এবং ওয়ার্মহোল থিওরি। এই দুইয়ের সাহায্যে আমরা আজ দেখে নেব আমাদের সৃষ্টির কারণ, আমরা কোথা থেকে এসেছি, কি ছিল এর আগে। এখনকার প্রযুক্তি বা যন্ত্রপাতি দিয়ে আমরা একটা জিনিস খুব সহজেই দেখতে পারি বা প্রমাণ করতে পারি যে এই মহাব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু সময়ের সাথে ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের সূর্য এবং সূর্য থেকে কয়েক আলোকবর্ষ দূরে অবস্থিত আরেকটি স্টার, এদের মধ্যে এখন যা দূরত্ব, কয়েক বছর পর দূরত্ব আরও বেড়ে যাবে। ব্যাপারটা আরেকটু পরিষ্কারভাবে বোঝা যাক।
ধরা যাক একটা বেলুনে কিছুটা হাওয়া দেওয়া হয়েছে। এবার বেলুনের পৃষ্ঠে পেন দিয়ে কিছু ডট দিয়ে দিলাম, যেগুলি এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বস্তু হিসাবে কাজ করবে। বেলুনে ধীরে ধীরে বেশি করে হাওয়া ভরতে থাকলে যে ঘটনাটি ঘটবে সেটাই এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে ঘটে চলেছে। বেলুনে হাওয়া দিতে থাকলে বেলুন ফোলার সঙ্গে সঙ্গে যেমন পেন দিয়ে দেওয়া ডটগুলোর মধ্যে দূরত্ব আস্তে আস্তে বেড়ে যেতে থাকবে, তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি বস্তুর মধ্যে দূরত্ব আস্তে আস্তে বেড়েই চলেছে। বেলুনের উদাহরণটি থেকে নিশ্চয়ই বোঝা গেল কিভাবে এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি বস্তু একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। যত সময় অতিবাহিত হবে তত বেশি দূরে সরে যেতে থাকবে। আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই তাহলে বুঝতেই পারছি এখন ব্রহ্মাণ্ডের দুটি বস্তুর মধ্যে যা দূরত্ব, ভবিষ্যতে সেই দূরত্ব আরও বেড়ে যাবে। এখন ব্রহ্মাণ্ড হলো এক্সপ্যান্ডিং। এই ঘটনাটি মাথায় রেখে আমরা যদি পিছনের দিকে তাকাই অর্থাৎ পাস্টের কথা ভাবি, তাহলে বলতেই পারি যত পাস্টের দিকে যাব ব্রহ্মাণ্ড তত সংকুচিত হতে থাকবে, ব্রহ্মাণ্ডের দুটি বস্তুর মধ্যে দূরত্ব কমতে থাকবে। এই কথাটাই আসল, এখানেই রয়েছে ব্রহ্মাণ্ড সৃষ্টির আসল রহস্য। আমি আরেকবার বলছি, যদি আমরা পিছনের দিকে পিছিয়ে যাই তবে ব্রহ্মাণ্ডের দুটি বস্তুর মধ্যে দূরত্ব কমতে থাকবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সংকুচিত হতে থাকবে। বেলুনের উদাহরণটিতে আমরা যদি যাই তাহলে বেলুন থেকে হাওয়া বের করতে থাকলে যে ঘটনাটি ঘটবে সেটি হবে পাস্টে আমরা যদি পিছিয়ে যাই। আমরা যেহেতু ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য ভেদে নেমেছি, তাই আমাদের মনকে একদম সৃষ্টির সেই সময় নিয়ে যেতে হবে। ভেবে দেখুন, যদি আরও পাস্টে যেতে থাকি তাহলে কি হবে? ব্রহ্মাণ্ড আরও সংকুচিত হতে থাকবে। খুবই সহজ, যদি এইভাবে সংকুচিত হতে থাকে তবে কোথায় গিয়ে শেষ হবে? একটি বস্তু কতদূর পর্যন্ত সংকুচিত হতে পারে? সংকোচনের এক্সট্রিম কি হতে পারে? সংকোচনের এক্সট্রিম নিশ্চয়ই একটি বিন্দু, অর্থাৎ সংকুচিত হতে হতে একটি বিন্দুতে গিয়ে থামবে। যেহেতু সংকুচিত হতে হতে একটি বিন্দুতে গিয়ে থামছে, তাই আমরা বলতেই পারি বিশ্ব ব্রহ্মাণ্ড একটি বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, একটি বিন্দু। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি বিন্দু থেকেই শুরু হয়েছিল। একটি বিন্দু মানে তার আয়তন শূন্য। বিশ্ব ব্রহ্মাণ্ডের এত বস্তু একটি বিন্দুতে সংকুচিত হয়ে আছে, তার অর্থ ঘনত্বও প্রচণ্ড বেশি, তাপমাত্রাও প্রচণ্ড বেশি। প্রচণ্ড বেশি বলতে আমরা যা কল্পনাও করতে পারি না। তখনই হয় এক বিস্ফোরণ, যার নাম দেওয়া হয়েছে বিগ ব্যাং, এবং সৃষ্টি হয় সবকিছু। সবকিছু এক্সপ্যান্ড করতে থাকে, এক্সপ্যান্ড করতে করতে আজকের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যা আজকেও এক্সপ্যান্ড করছে। তবে আমরা জানি না কতদিন পর্যন্ত এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে কত বড় হবে। এগুলি আজও প্রশ্ন হয়েই রয়ে গেছে। ভবিষ্যতে হয়তো এগুলির উত্তর খুঁজে পাবে বিজ্ঞান। তবে আমরা আজকে এই ভিডিওটিতে যা দেখলাম তা অঙ্ক কষে প্রমাণ করা হয়েছে। এই প্রমাণে যে সমস্ত বিজ্ঞানীদের অবদান রয়েছে তাদের নাম না করলেই নয়। আইনস্টাইন, ফ্রেডম্যান, হাওয়েল, আরও অনেকে। আরও রহস্য ভেদে আমরা এতক্ষণ ভিডিওটি দেখলাম। আমাদের পরবর্তী আলোচনা যে ডপলার ক্রিয়া। 1842 সালে ডপলার দেখান যে কোনো উৎস যদি পর্যবেক্ষকের সাপেক্ষে আপেক্ষিক গতিতে থাকে এবং তা যদি পর্যবেক্ষকের দিকে সরে আসে, তাহলে উৎস থেকে আগত তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে গেছে বলে মনে হবে। অর্থাৎ উৎস যদি পর্যবেক্ষকের সাপেক্ষে আপেক্ষিক গতিতে থাকে এবং তা যদি পর্যবেক্ষকের দিকে সরে আসে, তাহলে উৎস থেকে আগত তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে গেছে বলে মনে হবে। আর যদি পর্যবেক্ষক থেকে দূরে সরে যায় তাহলে কম্পাঙ্ক কমে গেছে বলে মনে হবে। একে ডপলার ক্রিয়া বলে। এই প্রক্রিয়া সকল দৃশ্য অদৃশ্য বিকিরণের বেলায় সত্যি। সালে স্যার উইলিয়ামস হাকিন্স দেখাতে সক্ষম হন যে কয়েকটি উজ্জ্বল নক্ষত্রের বর্ণালীর ফ্রনহপারের কালো রেখাগুলো সৌর বর্ণালীতে তাদের স্বাভাবিক অবস্থানের তুলনায় সামান্য লাল বা নীলের দিকে সরে যায়। একে লাল অপসারণ বা নীল অপসারণ বলে, রেড শিফট বা ব্লু শিফট।
লাল অপসরণ থেকে জানা যায় নক্ষত্রগুলো পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে লাল অপসরণ যদি হয় তাহলে নক্ষত্রগুলো পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, আর নীল অপসরণ যদি হয় তাহলে নক্ষত্রগুলো আমাদের দিকে আসছে। হাবলের সূত্র প্রদানের প্রায় বছর দুয়েক আগে 1927 সালে বেলজীয় জ্যোতির্বিদ জর্জ ল্যামেটার প্রসারণশীল বিশ্ব সংক্রান্ত তথ্য প্রদান করেন, যা হাবলের সূত্রের সাথে মিলে যায়। পরে 1931 সালে তিনি আরও প্রস্তাব করেন যে প্রসারণশীল বিশ্বকে যদি সময়ের সাথে পিছিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে একটি বিন্দুতে আমরা উপনীত হতে পারব, যেখানে মহাবিশ্বের সমস্ত ভর পুঞ্জীভূত ছিল, যাকে আদিম পরমাণু বলা যেতে পারে, এবং এখান থেকে স্থান কালের উদ্ভব। বিগ ব্যাং মডেলের শুরু এখান থেকেই, তাই জর্জ ল্যামাইটারকে বিগ ব্যাং মডেলের জনক বলা হয়ে থাকে। 1946 সালে জর্জ গ্যামো ও তার সহযোগী র্যালফ আলফার এবং রবার্ট হেরম্যান বলেন, অতীতে যখন গ্যালাক্সিগুলোর মধ্যকার দূরত্ব কম ছিল তখন নিশ্চয়ই মহাবিশ্বের ঘনত্ব এখনকার তুলনায় বেশি ছিল, আর এভাবে পেছোতে থাকলে একটি সুনির্দিষ্ট সময় আগে সমগ্র মহাবিশ্বকে একটি বিন্দু সম অবস্থায় পাওয়া সম্ভব। সেই সময় ওই অনন্য বিন্দু বা সিঙ্গুলারিটি হঠাৎ করে প্রসারিত হতে শুরু করে, যাকে মহাবিশ্বের বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ মডেল বলা হয়। বর্তমান মহাবিশ্বের বৈশিষ্ট্য হচ্ছে কণাসমূহের নিম্ন তাপমাত্রা ও নিম্ন ঘনত্ব। এর গঠন ও বিবর্তন মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেহেতু মহাবিশ্ব সম্প্রসারিত এবং শীতল হচ্ছে, সুতরাং দূর অতীতে কণাসমূহ উচ্চ তাপমাত্রা ও উচ্চ ঘনত্বের অধিকারী ছিল। আমরা পিছিয়ে গিয়ে যদি মহাবিশ্বের প্রথম দিকে ফিরে যেতে পারি, এমনকি আমরা যদি নক্ষত্র সমূহ বা গ্যালাক্সি সমূহ সৃষ্টির আগের সময়ে যেতে পারি, যখন মহাবিশ্বের তাপমাত্রা এমন ছিল যে তাতে পরমাণু সমূহ আয়নিত হতে পারে, সে সময়ে মহাবিশ্ব ইলেকট্রন ও ধনাত্মক আয়নের প্লাজমা রূপে ছিল, এবং সে সময়ে তাড়িৎচুম্বক বল মহাবিশ্বের কাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমরা যদি আরও একটু পিছিয়ে যেতে পারি, তাহলে সেই সময় তাপমাত্রা এমন বেশি ছিল যে আয়নসমূহের মধ্যকার সংঘর্ষ প্রত্যেক স্বতন্ত্র আলাদা নিউক্লিয়নকে আঘাত করতে থাকে। ফলে মহাবিশ্ব বিকিরণের সাথে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নিয়ে গড়ে ওঠে। এ সময় মহাবিশ্বের বিবর্তনের জন্য প্রবল নিউক্লিয় বল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরও আগে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দুর্বল নিউক্লিয় মিথস্ক্রিয়ার। আমরা যদি পিছনে চলে যাই তাহলে দেখতে পাবো ফোটন, লেপটন ছাড়া মহাবিশ্ব জুড়ে কোয়ার্ক, গ্লুয়ন, প্লাজমার স্যুপ, যাকে বলা হয় কোয়াগমা। এইভাবে পিছতে আমরা একটা সময় পৌঁছে যাব যখন মহাবিশ্বের বয়স মাত্র 10⁻⁻43 সেকেন্ড। এই সময়টাকে বলা হয় প্লাঙ্ক সময়। এই সময়ের আগে কোয়ান্টাম তত্ত্ব ও মহাকর্ষ একীভূত অবস্থায় ছিল, এবং আমাদের বর্তমানকালের কোনো তত্ত্বই সেই সময়কার মহাবিশ্বের গঠন ব্যাখ্যা করতে অক্ষম। আমরা ছবিতে বিগ ব্যাং পরবর্তী কালপুঞ্জি এবং বিগ ব্যাং পরবর্তী প্রধান ঘটনাসমূহ ছবিতে দেখানো হয়েছে। দেখানো হয়েছে 10⁻⁻43 সেকেন্ড পর থেকে প্লাঙ্ক কাল শুরু। এর ব্যাপ্তি 0 সেকেন্ড থেকে 10⁻⁻43 সেকেন্ড পর্যন্ত। এই কাল সম্পর্কে আমরা খুব কমই জানতে পেরেছি। সার্বিক আপেক্ষিক তত্ত্ব থেকে আমরা জানতে পারি মহাবিশ্বের উদ্ভব একটি মহাকর্ষীয় অনন্যতা বা গ্র্যাভিটেশনাল সিঙ্গুলারিটি থেকে।
এবং ধারণা করা হয় যে সে সময় সকল মৌলিক বলের তীব্রতা একই ছিল এবং সম্ভবত মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল একটি মৌলিক বল হিসেবে একীভূত অবস্থায় ছিল। এই সময়ে মহাবিশ্ব মাত্র 10⁻⁻35 মিটার বা 1 প্লাঙ্ক দৈর্ঘ্যের এলাকা জুড়ে বিরাজ করছিল, আর তাপমাত্রা ছিল প্রায় 10⁻32 কেলভিন। একে প্লাঙ্ক তাপমাত্রাও বলা হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মহাবিশ্ব মাত্র ছিল 10⁻⁻35 মিটার, আর তাপমাত্রা ছিল অনেক বেশি, 10⁻32 কেলভিন। এবং সকল মৌলিক বলের তীব্রতা একই ছিল এবং সম্ভবত মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, যে 4টি বল একটি মৌলিক বল হিসেবে একীভূত অবস্থায় ছিল। তার পরবর্তীতে 10⁻43 সেকেন্ড থেকে 10⁻38 সেকেন্ড সময়কালকে ধরা হয় মহা একই ভবনের কাল। ছবিতে দেখানো আছে মহা একই ভবনের কাল। এই সময় মহাকর্ষ বল একীভূত অবস্থায় থাকা অন্যান্য মৌলিক বল সমূহ থেকে পৃথক হয়ে যায় এবং আদিমত মৌলিক কণা ও প্রতিকণা সমূহ তৈরি হতে শুরু করে। এর পরবর্তীতে 10⁻36 সেকেন্ড থেকে 10⁻32 সেকেন্ড সময়কালকে স্ফীতিকাল, টাইম অফ ইনফ্লেশন হিসেবে ধরা হয়। এই সময় মহাবিশ্বের তাপমাত্রা 10⁻32 কেলভিন থেকে 10⁻27 কেলভিনে নেমে আসে এবং এই সময় সবল নিউক্লিয় বল অন্য দুটি একীভূত মৌলিক বল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় মহাবিশ্ব সূচকীয় স্ফীতির মধ্য দিয়ে অতি দ্রুত প্রসারিত হয়, যা মহাজাগতিক স্ফীতি বা কসমিক ইনফ্লেশন নামে পরিচিত। মহা একীভবন যুগ শেষে রয়ে যাওয়া মৌলিক কণাসমূহ একটা অতি ঘন কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা বা কোয়ার্ক গ্লুয়ন সুখ বা কোয়াগমা রূপে পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। এর পরবর্তীতে 10⁻36 সেকেন্ড থেকে 10⁻12 সেকেন্ড সময়কালকে তড়িৎ দুর্বল বলের কাল হিসেবে ধরা হয়। এই সময় মহাবিশ্বের তাপমাত্রা 10⁻12 কেলভিনে নেমে আসে এবং অন্য দুটি মৌলিক বল থেকে সবল নিউক্লিয় বল বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে কণাসমূহের মিথস্ক্রিয়ায় ডব্লিউ ও জেড বোসন ও হিগস বোসন সমূহ বিপুল সংখ্যক বিচিত্র ধরনের কণার জন্ম হয়। এর পরবর্তীতে বিগ ব্যাং এর 10⁻12 সেকেন্ড থেকে 10⁻6 সেকেন্ড সময়কালকে কোয়ার্ক কাল হিসেবে মনে করা হয়। এই সময় মহাবিশ্বের তাপমাত্রা কয়েক বিলিয়ন কেলভিন নিচে নেমে আসে এবং এই সময়ে 4টি বল তাদের বর্তমান রূপ ধারণ করে। বিগ ব্যাং এর পরে 10⁻6 সেকেন্ড থেকে 1 সেকেন্ড সময়কালকে হ্যাড্রনের কাল হিসেবে বিবেচনা করা হয়। এই সময় মহাবিশ্বের তাপমাত্রা 10⁻11 কেলভিনে নেমে আসে। বিগ ব্যাং 1 সেকেন্ড থেকে 3 মিনিট কালকে লেপ্টনের কাল হিসেবে ধরা হয়। হ্যাড্রন কাল শেষে বেশিরভাগ, তবে সব নয়, হ্যাড্রন ও প্রতি হ্যাড্রন বিনাশিত হয়ে লেপ্টন কণাসমূহ ইলেকট্রন এবং প্রতি ইলেকট্রন যেন পজিট্রন মহাবিশ্বে আধিপত্য বিস্তার করে। যখন ইলেকট্রন ও পজিট্রন সংঘর্ষে লিপ্ত হয় তখন তারা পরস্পরকে বিনাশ করে এবং ফোটন রূপে শক্তির আবির্ভাব ঘটে। ফোটন সমূহ আবার পরস্পরের সাথে সংশ্লিষ্ট লিপ্ত হয়ে ইলেকট্রন পজিট্রন যুগল তৈরি করে। বিগ ব্যাং এর 3 মিনিট ও 20 মিনিট সময়কালকে নিউক্লিয় সংশ্লেষণের কাল হিসেবে বিবেচনা করা হয়। এ সময় তাপমাত্রা 10⁹ কেলভিনে নেমে আসে। নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার ফলে প্রোটন নিউট্রনের মিলিত হয়ে সরল প্রাথমিক মৌল যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের নিউক্লিয়াস গঠন করে। বিগ ব্যাং এর 3 মিনিট থেকে 2,40,000 বছর কালকে ফোটনের
কাল বা বিকিরণের আধিপত্যের কাল হিসেবে বিবেচনা করা হয়। ক্রমান্বয়ে শীতলতার এই সুদীর্ঘকালে মহাবিশ্ব পারমাণবিক নিউক্লিয়াস ও ইলেকট্রনের প্লাজমার উষ্ণ অস্বচ্ছ সুপে পূর্ণ হয়ে যায়। বিগ ব্যাংয়ের 2,40,000 থেকে 3 লক্ষ বছর সময়কালকে পুনঃসংযোগ বা ডিকাপলিং এর যুগ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় তাপমাত্রা 3000 কেলভিনে নেমে আসায় এবং ঘনত্ব হ্রাস পেতে থাকায় আয়নিত হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু ইলেকট্রন গ্রাস বা ক্যাপচার করে তড়িৎ নিরপেক্ষতা লাভ করে। এই ঘটনাকে রিকম্বিনেশন পুনঃসংযোগ বলে। ইলেকট্রনগুলো পরমাণুতে বাধা পড়া এবং মুক্ত না থাকায় মহাবিশ্বে চূড়ান্তভাবে আলোক স্বচ্ছতা লাভ করে। ফলে এই আদি মহাবিশ্বকে আজ পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এই সময়ে ইলেকট্রনের ও প্রোটনের সাথে ফোটন মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়ে ডিকাপলিং প্রক্রিয়ায় পদার্থ গঠন করে। এই কালের শেষে মহাবিশ্বে প্রায় 75% হাইড্রোজেন, 25% হিলিয়ামের সাথে অতি কিঞ্চিত পরিমাণ লিথিয়ামের উপস্থিতি দেখা যায়। বিগ ব্যাংয়ের পরে 3 লক্ষ বছর থেকে 150 মিলিয়ন বছর সময়কালকে অন্ধকার যুগ বা ডার্ক এজ হিসেবে বিবেচনা করা হয়। প্রথম পরমাণু গঠনের পর থেকে প্রথম নক্ষত্র গঠনের পূর্ব পর্যন্ত কালকে অন্ধকার যুগ বলা হয়, কারণ এই সময় ফোটন থাকলেও আলো দেওয়ার মতো তারকা সৃষ্টি না হওয়ায় অন্ধকারাচ্ছন্ন ছিল। এই সময়ে রহস্যময় ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তুই মহাবিশ্বে আধিপত্য বিস্তার করেছিল বলে ধারণা করা হয়। বিগ ব্যাংয়ের 150 মিলিয়ন বছর থেকে 1 বিলিয়ন বছর সময়কাল পর্যন্ত পূর্ণ আয়নায়নের রিআয়নাইজেশন কাল হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে প্রথম কোয়াসার তৈরি হয়। কোয়াসারকে বলা হয় আধা নক্ষত্র বা কোয়াসি স্টেলার রেডিও উৎস। যে তীব্র বিকিরণের এরা নিঃসরণ করে তা এর চারিদিকের মহাবিশ্বকে পুনঃ আয়নিত করে। এ সময় থেকে মহাবিশ্বের অধিকাংশ নিরপেক্ষতা হারিয়ে আয়নিত প্লাজমা দ্বারা পূর্ণ হয়ে যায়। বিগ ব্যাংয়ের পর 300 থেকে 500 মিলিয়ন বছরের মধ্যে মহাকর্ষের প্রভাবে মহাজাগতিক গ্যাস মহাবিশ্বের বিভিন্ন অঞ্চলে স্বতন্ত্রভাবে দানা বাঁধতে শুরু করে এবং প্রত্যেকের নিজস্ব মহাকর্ষের জমাট বাঁধতে থাকে এবং তীব্র মহাকর্ষের প্রভাবে সংকুচিত হয়। ফলে তাপমাত্রা বেড়ে গিয়ে হাইড্রোজেন পরমাণুর মধ্যে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া শুরু হয় এবং কালক্রমে প্রথম নক্ষত্রের সৃষ্টি হয়। আমাদের সূর্য পরবর্তী প্রজন্মের একটি নক্ষত্র। সৌরজগতের উৎপত্তি আজ থেকে প্রায় 4.4 থেকে 5 বিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ বিগ ব্যাং এর প্রায় 8.5 থেকে 9 বিলিয়ন বছর পরে। নক্ষত্র খুব দ্রুত তার জ্বালানি পুড়িয়ে সুপারনোভা রূপে বিস্ফোরিত হয়। এসব মৃত নক্ষত্রের অবশেষ থেকে পরবর্তী প্রজন্মের নক্ষত্র জন্ম হয়ে চলেছে। গত 13.8 বিলিয়ন বছর ধরে তারকার জন্ম মৃত্যু চক্রাকারে চলে আসছে। আমরা মহাবিশ্ব সৃষ্টির আরেকটি ভিডিও দেখব। মহাবিশ্বের সৃষ্টি রহস্য, পদার্থ, শক্তি, স্থান ও কাল বা সময়, এই নিয়ে আমাদের মহাবিশ্ব। দৃশ্যমান গোলকাকার এই মহাবিশ্বের ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর যেতে সময় লাগে 9100 কোটি বছর। এর ঘনত্ব হলো 4.5 × 10⁻³ গ্রাম পার সিসি, যেখানে জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি। অর্থাৎ এই মহাবিশ্ব জলের চেয়ে অত্যন্ত অত্যন্ত পাতলা। তাই বলা যায় এই মহাবিশ্বের বেশিরভাগ অংশই শূন্যস্থান। মাঝে মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু পুঞ্জীভূত পদার্থ ও শক্তি। এর গড় তাপমাত্রা 3 কেলভিন, অর্থাৎ -270 ডিগ্রি সেন্টিগ্রেড। আজ পর্যন্ত যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে তা থেকে ধারণা করা হয় এর জন্ম 1380 কোটি বছর আগে সমগ্র মহাবিশ্বের এক ঘনীভূত একক বিন্দুর বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থেকে। আর তখন থেকেই শুরু হয় স্থান ও কালের পরিমাপ।
বিস্ফোরণ মুহূর্তে ওই বিন্দুটির তাপমাত্রা ও ঘনত্ব ছিল অসীম। যদিও বিগ ব্যাং মাত্র 1 মাইক্রোসেকেন্ডের ভগ্নাংশ সময় ধরে স্থায়ী ছিল, তবুও সেই বিস্ফোরণটি এতই জোরালো ছিল যে প্রচন্ড তীব্র গতিতে শক্তি ও পদার্থ সব দিকে ছড়িয়ে পড়তে থাকল। তবে বিগ ব্যাং এর আগে কি ছিল সে ব্যাপারে বিজ্ঞানীরা নীরব। বিগ ব্যাং এর মুহূর্ত থেকে 10⁻⁻43 সেকেন্ড সময় প্ল্যাঙ্কের যুগ ও তারপর 10⁻⁻36 সেকেন্ডের মধ্যে অসীম তাপমাত্রার পরমাণুর থেকে ক্ষুদ্রতর ওই অতি তপ্ত গোলকটি সম্প্রসারিত হয়ে ফুটবলের আকার নেয়। তাপমাত্রা কমে প্রায় 10⁻27 কেলভিন হয়। ঠিক তারপরেই সেকেন্ডের ভগ্নাংশ সময় ধরে শিশু মহাবিশ্বকে 1000 বিলিয়ন 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 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে তুলল এক অতি শক্তিশালী বল। বিজ্ঞানীরা এই ঘটনাটির নাম দিয়েছেন ইনফ্লেশন। দ্রুত গতিতে বাড়তে থাকা এই মহাবিশ্ব ভেসে গেল শক্তি ও কোয়ার্ক গ্লুয়ন সমৃদ্ধ প্লাজমার বন্যায়। এর ঘনত্ব ছিল জলের ঘনত্বের 10⁻60 গুণ, আর ওই শক্তিশালী বলটি বিভাজিত হয়ে 4টি মৌলিক বলের সৃষ্টি করল। সেগুলি হলো তড়িৎচুম্বকীয় বল, মহাকর্ষীয় বল, স্ট্রং ফোর্স ও উইক ফোর্স। এরপর মহাবিশ্বের প্রসারণ কিন্তু স্তব্ধ হয়ে গেল না, নির্দিষ্ট ধীর গতিতে প্রসারিত হতেই থাকলো। সেই প্রসারণ আজও চলছে। প্রসারণের ফলে তাপমাত্রা ক্রমশ কমতে থাকলো। মহাবিস্ফোরণের পর 10⁻⁻6 সেকেন্ড থেকে 1 সেকেন্ড সময়কালকে হ্যাড্রন যুগ বলে। এই পর্যায়ে তাপমাত্রা কিছুটা কমে আসায় সমস্ত মহাবিশ্ব জুড়ে দুটি আপ কোয়ার্ক, একটি ডাউন কোয়ার্ক ও গ্লুয়ন কণা একত্রে জোট বেঁধে পরমাণুর মৌলিক উপাদান প্রোটন এবং দুটি ডাউন কোয়ার্ক, একটি আপ কোয়ার্ক ও গ্লুয়ন কণা একত্রে জোট বেঁধে নিউট্রন কণা তৈরির কর্মযজ্ঞ শুরু হয়ে গেল। সেই সঙ্গে অ্যান্টি কোয়ার্ক থেকে অ্যান্টি প্রোটন ও অ্যান্টি নিউট্রনও উৎপন্ন হতে থাকলো। আবার অ্যান্টি কণাগুলোর সঙ্গে কণাগুলো অ্যানিহিলেশন প্রক্রিয়ায় ধ্বংস হয়ে শক্তি দিয়ে রূপান্তরিত হওয়ার পর্ব চলতে থাকলো। তাপমাত্রা ক্রমশ কমে 10⁻13 কেলভিন হওয়ায় প্রোটন ও নিউট্রন উৎপাদন বন্ধ হয়ে গেল। হ্যাড্রন পর্যায়ের পর 10 সেকেন্ড পর্যন্ত সময়কালকে লেপ্টন পর্যায় বলে। এই পর্যায়ে তীব্র বিকিরণের প্রভাবে ফোটন কণা থেকে ইলেকট্রন ও অ্যান্টি ইলেকট্রন তৈরি হতে থাকলো। পাশাপাশি ইলেকট্রন ও প্রতি ইলেকট্রনের অ্যানিহিলেশনে উভয় কণারই ধ্বংসলীলাও চলতে থাকলো। এই পর্যায়ের শেষ দিকে তাপমাত্রা কমে 1 বিলিয়ন কেলভিন অর্থাৎ 100 কোটি কেলভিন হলে ইলেকট্রন উৎপাদন বন্ধ হয়ে যায়। অধিকাংশ ইলেকট্রন অ্যানিহিলেশনে ধ্বংস হয়ে যে বিপুল শক্তি উৎপন্ন করলো, তার প্রভাবে পরবর্তী 380,000 বছর পর্যন্ত ফোটন বিকিরণ চলতেই থাকলো। এরপর তাপমাত্রা আরো কমে গেলে স্ট্রং ফোর্স কার্যকর হওয়ায় প্রোটন ও নিউট্রন জোড়া লেগে বিপুল পরিমাণ ডয়টেরিয়াম নিউক্লিয়াস এবং দুটি ডয়টেরিয়াম নিউক্লিয়াস জোড়া লেগে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করল। মহাবিস্ফোরণের 3,78,000 বছর পরে তাপমাত্রা 3000 কেলভিনের নিচে নেমে এলে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল হয়। এর প্রভাবে বিপুল পরিমাণ হাইড্রোজেন, হিলিয়াম ও কিছু ভারী মৌলের পরমাণু গঠিত হয়। এই হাইড্রোজেনই হলো ভবিষ্যৎ তারাদের জ্বালানি। এই পর্যায়ে নিউক্লিয়াস ও ইলেকট্রনের আকর্ষণে যে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা ক্ষুদ্র তরঙ্গের ফোটন কণা রূপে নির্গত হতে থাকে, যাকে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলে। 1964 সালে বেঞ্জিয়াস ও উইলসন এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কার করে বিগ ব্যাং তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করেন। মহাবিস্ফোরণের পর দীর্ঘ 3 কোটি বছর পর তাপমাত্রা যখন 300 কেলভিন হলো, তখন ভারী মৌলরা এক জায়গায় জড়ো হয়ে কঠিনে পরিণত হতে থাকলো। বিরাট আকারের ধুলো আর গ্যাসের মেঘে ক্রমশ ভরে উঠল মহাবিশ্ব। চারিদিক সীমাহীন অন্ধকার আর পরম শীতলতা। আলো ছিল না কোথাও, নক্ষত্রদের সৃষ্টি হয়নি তখনও।
সেই অন্ধকারের মধ্যে দিয়ে ধুলো আর গ্যাসের বিরাট মেঘগুলো শুধু অবিশ্রান্ত গতিতে ছুটে চলছিল। পরে মহাকর্ষীয় বলের প্রভাবে মেঘগুলো নিজ অক্ষের চারপাশে চর্কির মতো ঘুরপাক খেতে থাকলো। চারপাশে ছড়ানো ধুলোর মেঘগুলোকে শুষে নিয়ে ওরা নিজেদের আয়তন বাড়িয়ে চলল, আবার ভেঙে গিয়ে ছোট ছোট আবর্তের সৃষ্টি করতে থাকলো। ওই মেঘগুলোর এক একটি দৈর্ঘ্য ছিল সম্ভবত কয়েক হাজার থেকে কয়েক লক্ষ আলোকবর্ষ। ওই ধুলো আর গ্যাসের চক্রগুলো চারপাশে ধুলো শুষে নিয়ে নিজেদের ঘনত্ব বাড়িয়ে চলল। ঘনত্ব চাপ বাড়তে বাড়তে একদিন ওই সব ধুলো গ্যাসের চক্রের কেন্দ্রের তাপমাত্রা যখন 1 কোটি কেলভিনে পৌঁছালো, তখন হঠাৎ জ্বলে উঠল তাপ পারমাণবিক চুল্লিটা। ওরা পরিণত হলো নক্ষত্রে। অসংখ্য নক্ষত্রের সৃষ্টি যেমন এভাবে ঘটতে থাকলো, তেমনি তৈরি হতে থাকা বহু নক্ষত্রকে নিয়ে ধুলো গ্যাসের এক একটি বিরাট মেঘ আলাদা তারা জগৎ রূপে গড়ে উঠল। জন্মলগ্ন থেকে তারা জগৎগুলোর ওই যে বাইরের দিকে ছুটে চলা, তা আজও চলছে অবিচ্ছিন্নভাবে। চলছে নক্ষত্রের জীবনের সৃষ্টিচক্র। তাহলে আজকে আলোচনা এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।